শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের শ্রেণী কার্যক্রম আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক আইসিটি। তো আজকে তোমাদের যে বিষয়ের উপর ক্লাসটা নিব, বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর ক্লাসটা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমি তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা এক নজরে দেখে নিই এই অধ্যায় আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। একটু খেয়াল করবে, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, এর উপাদান সম্পর্কে জানতে পারবে, ডেটা কমিউনিকেশনের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে, বিভিন্ন প্রকার ডেটা কমিউনিকেশন পদ্ধতির মধ্যে তুলনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে চলে যাই। ডেটা কমিউনিকেশন। আচ্ছা, ডেটা কমিউনিকেশন এই টপিকসটা বলার আগে আমরা কমিউনিকেশন জিনিসটা কি দেখো। আমরা একে অপরের সাথে কথা বলার সময় কথা বললে আমরা কি তথ্যের যে আদান প্রদান হয়, এটাই হচ্ছে এক ধরনের কমিউনিকেশন। তো এটা আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই। কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ টু শেয়ার, অর্থাৎ আদান প্রদান বা বিনিময়। অর্থাৎ নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। তার মানে তোমার জিনিসটা হচ্ছে আমরা তথ্য যদি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য যদি আমরা আদান প্রদান করি, সেটা হবে ডেটা কমিউনিকেশন। সেটা কিভাবে করা হয় দেখো, ইমেলসের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে, ফোন কলসের মাধ্যমে, সেটিংসের মাধ্যমে আমরা ডেটাগুলো একে অপরের সাথে শেয়ার করে থাকি। এটা হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন এর একটা সিস্টেম। তো আরও আমরা একটু দেখে নিই, ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সফটওয়্যার এর প্রয়োজন হয়। তার মানে এই যে আমরা যে তথ্যগুলো আদান প্রদান করি, এই তথ্যগুলো আদান প্রদান করার জন্য তোমার কিছু সফটওয়্যার প্রয়োজন হয়। সেই সফটওয়্যারগুলোর নাম কি কি দেখো, আমরা কিছু কমন সফটওয়্যারের নামে যে দেখি, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। এগুলোর মাধ্যমে আমরা কি করি, আমরা ডেটা কমিউনিকেশনটা করে থাকি। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে ডেটা কমিউনিকেশন জিনিসটা কি তোমরা বুঝতে পারছো আশা করবো। এরপর আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে একটু ধারণা নিই। ডেটা কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা, একটু খেয়াল করবো। ডেটা কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ, আর সিস্টেম শব্দের অর্থ ব্যবস্থা বা পদ্ধতি। অর্থাৎ যে সিস্টেম এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে উপাত্ত বা তথ্যকে স্থানান্তর করে তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। আমরা আরেকবার একটু দেখে নিই। কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ, সিস্টেম অর্থ ব্যবস্থা বা পদ্ধতি। অর্থাৎ যে সিস্টেম এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে উপাত্ত বা তথ্যকে স্থানান্তর করে তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। আমরা অন্যভাবে বলতে পারি, ডেটা কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা হলো কমিউনিকেশন ডিভাইসসমূহ এবং নেটওয়ার্কগুলোর সমন্বয়ে গঠিত ব্যবস্থা, যা বিভিন্ন যন্ত্রের মধ্যে নির্ভরযোগ্যভাবে উপাত্ত বা তথ্য প্রেরণ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে আমরা তোমার একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তোমার কিছু ডিভাইসকে সমন্বয় করে আমরা তথ্যগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, এই পাঠানোর যে প্রক্রিয়া, এটাকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলবো। আশা করবো তোমরা এটুকু বুঝতে পারছো। আচ্ছা, বিভিন্ন ধরনের ডেটা কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যেমন টেলিফোন কমিউনিকেশন সিস্টেম, মোবাইল কমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম। এগুলো আমরা ইন্টারনেট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেমগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। আসলে আমরা কিছু চিত্রের মাধ্যমে আদি এবং বর্তমান যে কমিউনিকেশন সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। দেখো, একদম শুরুর দিকে আমরা পায়রার মাধ্যমে আমরা চিঠি আদান প্রদান করতাম। তারপরে কি হলো, তোমার পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান করতো। এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন, এটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। তারপরে তোমার ডিজিটাল ডিভাইস যখন আসলো, দেখো প্রথমে টেলিগ্রাফের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা শুরু করলাম। এরপরে টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার নেটওয়ার্ক, বর্তমানে আরও দেখো রেডিও, টিভি, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমরা তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আদান প্রদান করতে পারি। ঠিক আছে, এগুলো সবই তোমার ডেটা কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন উপাদান। তো শিক্ষার্থীরা, আমরা আরও কিছু তথ্য দেখো। কমিউনিকেশন সিস্টেমের কিছু উপাদান আছে। আমরা একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে গেলে তোমার যে উপাদানগুলো লাগবে সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করতে হবে। দেখো, একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করে 5টি মৌলিক উপাদান বা অংশ রয়েছে, যেটা উৎস বা সোর্স, প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়াম, প্রাপক বা রিসিভার, গন্তব্য বা ডেস্টিনেশন। এই 5টা জিনিসের সমানে বা 5টা উপাদানের সমানে একটা
টোটাল কমিউনিকেশন সিস্টেমটা কাজ করে। তা আমরা আসলে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিই। দেখো এই জায়গায় একটা চিত্র দেখতে পাচ্ছ, উৎস, এই উৎস থেকে তোমার মেসেজটা তৈরি হবে, প্রেরক যন্ত্রের মাধ্যমে এটা মেসেজটা প্রেরণ করা হবে, আর সেটা প্রেরণ করতে একটা মাধ্যম বা চ্যানেল প্রয়োজন হবে। এই মেসেজটা আবার প্রাপক যন্ত্র সেটা তোমার গ্রহণ করবে, গ্রহণ করে তুমি একটা নির্দিষ্ট ডিভাইসে সেটা সংরক্ষণ করে রাখবে। ঠিক আছে, আমাদের দেখো প্রেরক এবং হচ্ছে প্রাপক এই দুটার মাঝে তোমার একটা ডিভাইস কাজ করবে, সেটা হচ্ছে মডেম। প্রেরক যখন তথ্যটা পাঠাবে তখন হচ্ছে ডিজিটাল তোমার হচ্ছে সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে মডেম, সেটা করে তারপরে হচ্ছে তোমার এটা পাঠাবে। আবার ঠিক একইভাবে তোমার প্রাপক অংশেও তোমার কি হবে, দেখো মডেম থাকবে, সেই মডেমটা কি করবে, তোমার ওই তথ্যগুলো রিসিভ করে যে অ্যানালগ তথ্যগুলো আসবে সেগুলোকে ডিজিটাল তথ্যে কনভার্ট করে তোমার গন্তব্য কম্পিউটারে সেটা সেভ করবে। ঠিক আছে, আমরা আসলে এগুলো সম্পর্কে একটু জেনে নিই। উৎস বা সোর্স, উৎস বা সোর্স বলতে তোমার ডেটাটা যে জায়গা থেকে তোমার উৎপত্তি হবে, যে অংশ থেকে তোমার ডেটাটা সৃষ্টি, সেই অংশটাকে আমরা উৎস বা সোর্স বলবো। একটু খেয়াল করো, যে ডিভাইস হচ্ছে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলা হয়, যেমন ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কিবোর্ড, কম্পিউটার, তারপরে টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। এগুলো ডিভাইস থেকে আমাদের তথ্যগুলো সৃষ্টি হয়। তাহলে এইগুলোই তোমার হচ্ছে উৎস বা সোর্স হিসেবে কাজ করবে ডেটা কমিউনিকেশনের। আচ্ছা, এরপরে আরও দেখো প্রেরক বা ট্রান্সমিটার, তার মানে যে জায়গা থেকে তোমার তথ্যটা পাঠানো হবে, তাই না? দেখো কি হবে, ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করতে হয়। এক্ষেত্রে উৎস বা মাধ্যমের মাঝে একটি প্রেরক থাকতে হয়, যে যন্ত্র উৎসের ডেটাকে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করে এবং ডেটার নিরাপত্তা বিধানের প্রয়োজনে একে এনকোড করে তাকে প্রেরক বলে। তার মানে হচ্ছে তোমার যে পাঠানোর যে পূর্ণাঙ্গ প্রক্রিয়া সেটা যে ডিভাইসের মাধ্যমে করবে সেই ডিভাইসটাকে আমরা বলবো হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার। যেমন কি কি হতে পারে দেখো, মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন, মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জার ইত্যাদি। এগুলো সবই তোমার হচ্ছে ট্রান্সমিটার। এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায়, কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করাকে এনকোডিং বলা হবে। তার মানে হচ্ছে আমরা যে মানুষ যে ভাষায় কথা বলি এই ভাষাটাকে কনভার্ট করে যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হবে সেটাকে আমরা সাধারণত এনকোড বলে দেবো। আর ডিকোড কি হবে, তোমার হচ্ছে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় যখন কনভার্ট করা হবে সেটা হচ্ছে ডিকোড হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে প্রেরক সম্পর্কে ধারণা পেলাম। এবার হচ্ছে মিডিয়াম, তার মানে হচ্ছে যখন তথ্যটা পাঠানো হবে তখন কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে সেটা পাঠানো হবে, তাই না? সেটা হতে পারে তার হতে পারে অথবা তারবিহীন মাধ্যম হতে পারে, সেটা সম্পর্কে আমরা জেনে নিই। একটু খেয়াল করো, মাধ্যম বা প্রেরক ও প্রাপক। মাধ্যম প্রেরক ও প্রাপক যন্ত্রকে সংযুক্ত করে বা যুক্ত করে, তার মানে হচ্ছে প্রেরক এবং প্রাপকের মাঝে তোমার যে সেতুবন্ধনটা করবে সেটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম, অর্থাৎ যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরনের হতে পারে, যেটা তার মাধ্যম, যেটা কি কি হতে পারে দেখো, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, টেলিফোন লাইন। এগুলো হচ্ছে তোমার হচ্ছে সরাসরি ফিজিক্যাল কানেকশনের মাধ্যমে তোমার হচ্ছে তথ্যগুলো আদান প্রদান করা হয়। এগুলোকে তোমার হচ্ছে ওয়্যার মিডিয়া বলা হবে। আর ওয়্যারলেস মিডিয়া বা তারবিহীন মিডিয়া কিন্তু কি হতে পারে দেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে। এগুলো হচ্ছে তোমার হচ্ছে তার লাগবে না, তারবিহীন যোগাযোগ তরঙ্গের মাধ্যমে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গা তোমার প্রেরিত হবে। তার মানে আমরা মিডিয়াম সম্পর্কে ধারণা পেলাম। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের আরও দুইটা টার্ম আছে, প্রাপক বা রিসিভার। তার মানে হচ্ছে তথ্যগুলো যে জায়গায় যে রিসিভ হবে, তার মানে কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বলে। প্রাপকের কাজ হচ্ছে মাধ্যম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের উপযোগী সিগন্যালে রূপান্তর করা। যেমন মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জার ইত্যাদি। তোমার হচ্ছে রিসিভার এবং হচ্ছে তোমার সেন্ডার দুইটা সেম জিনিস হতে পারবে। আচ্ছা, কম্পিউটার বা মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে ডিকোড বলা হয়। ঠিক আছে, কম্পিউটার বা মানুষের ভাষা যেটা আছে সেটা রূপান্তর করার যে প্রক্রিয়ার মাধ্যমে যেটা হবে সেটাকে আমরা ডিকোড বলবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গন্তব্য। তার মানে হচ্ছে তুমি যেই জায়গায় ডেটাটা তুমি স্টোর করে রাখবে সেই অংশটাই তোমার হচ্ছে গন্তব্য। এটা দেখো, যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয়, অর্থাৎ ট্রান্সমিশনের পর ডেটা সর্বশেষ যে যন্ত্রে পৌঁছে তাকে গন্তব্য বলে। যেমন কম্পিউটার, সার্ভার, টেলিফোন ও মোবাইল ফোন
ইত্যাদি। তার মানে হচ্ছে যে অংশটা যে তথ্যগুলো তোমার হচ্ছে সেভ হবে সেই অংশটাই তোমার হচ্ছে গন্তব্য। তার মানে আমাদের দেখো একটা কমিউনিকেশন সিস্টেমের টোটাল আমরা 5টা অংশ ছিল, সেই 5টা অংশ সম্পর্কে ধারণা পেলাম। প্রথম হচ্ছে উৎস, তারপর হচ্ছে ট্রান্সমিটার বা প্রেরক, এরপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রাপক বা রিসিভার, দেন হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। এই 5টা অংশের সমন্বয়ে টোটাল একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি হয়। তো ঠিক আছে, তোমরা এই অংশটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রান্সমিশন স্পিড। আমরা যখন তথ্যগুলো পাঠাবো তখন কেমন গতিতে তোমার তথ্যগুলো যাবে সেটা তোমার একটু জানা দরকার। ট্রান্সমিশন স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এক সেকেন্ডে যে পরিমাণ তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তোমার প্রেরিত হবে সেই পরিমাণ, সেটাকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হবে। অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ট্রান্সমিশন স্পিড বলা হয়। ডেটা ট্রান্সফারের হারকে ট্রান্সমিশন স্পিড বলা হয়। ডেটা ট্রান্সমিশন স্পিডকে আবার ব্যান্ডউইথও বলা হয়। এই ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস এককে আমরা মেপে থাকি। আরও বড় এককে মেগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড ইত্যাদি এককে পরিমাপ করা হয়। বাইনারি ডিজিট 0 এবং 1কে বিট বলা হয়। 0 এবং 1-এর প্রত্যেকটাকে আমরা জানি বিট। আচ্ছা, একে ছোট হাতের বি দেখো স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। তারপর 58 kbps বলতে বোঝা যাচ্ছে প্রতি সেকেন্ডে 58 কিলোবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তার মানে স্পিডটা আমরা সাধারণত একক সময় বা ডেটা ট্রান্সফারের হারটাকে বলবো। আর এটা পরিমাপ করার জন্য আমরা সাধারণত বিট পার সেকেন্ড ইউজ করে থাকি। ওকে, আমরা এদের মধ্যে একটা রিলেশন আছে দেখো, 1 বাইট সমান আমরা হচ্ছে 8 বিট জানবো। বড় বি অর্থ হচ্ছে তোমার বাইট, স্মল বি অর্থ হচ্ছে তোমার হচ্ছে বিট। এটা মনে রাখবে, 1 বাইট সমান 8 বিট, 1 কিলো বাইট সমান 1024 বাইট হবে। আচ্ছা, 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। আমাদের এই রিলেশনগুলো একটু জানা দরকার আছে, কারণ এমসিকিউতে অনেক সময় এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে দেওয়া হয়। তো অবশ্যই তোমরা স্পিড সম্পর্কে একটু ভালো করে পড়বে। আসলে এরপরে আমাদের আরও কিছু তথ্য আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। একটু খেয়াল করবে, একটি সিস্টেমের ব্যান্ডউইথ যত বেশি হবে সিস্টেমের মধ্য দিয়ে ডেটা আদান প্রদান তত বেশি হবে। তার মানে হচ্ছে ব্যান্ডউইথ, তার মানে ডেটা ট্রান্সমিশন স্পিডটা যার বেশি তার মধ্যে দিয়ে তথ্যগুলো খুব সহজে যাবে। ডেটা স্থানান্তর গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা আছে দেখো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ঠিক আছে, তার মানে আমরা এই স্পিডটা তোমার হচ্ছে কোন চ্যানেলে বা কোন মাধ্যমে কতটুকু ডেটা স্থানান্তরিত করলে ভালো হবে সেটার উপর বেস করে আমরা 3টা ভাগে ভাগ করলাম, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড দেখো, ন্যারো ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিডটা হচ্ছে 45 তোমার হচ্ছে বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। রেঞ্জটা একটু মনে রাখবে। এটি সাধারণত ধীর গতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। তার মানে যে সকল জায়গায় ডেটা ট্রান্সমিশন স্পিডটা খুবই কম লাগবে সেই সমস্ত জায়গায় সাধারণত আমরা ন্যারো ব্যান্ড ইউজ করে থাকব। আচ্ছা, এরপরে আসো ভয়েস ব্যান্ড। আচ্ছা, ভয়েস ব্যান্ডটা কী হচ্ছে, ন্যারো ব্যান্ডের থেকে বেশি কিন্তু ব্রডব্যান্ডের থেকে কম স্পিড সম্পন্ন ডেটা ট্রান্সমিশন সিস্টেম গতিকে আমরা সাধারণত ভয়েস ব্যান্ড বলে থাকবো। দেখো, ভয়েস ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড তোমার হচ্ছে 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের চেয়ে দ্রুত গতির ডেটা স্থানান্তর হয়ে থাকে, তার মানে ন্যারো ব্যান্ডের থেকে এটা বেশি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত। আমরা যে টেলিফোনটা ইউজ করে থাকি সেই টেলিফোন লাইনে তোমার হচ্ছে ভয়েস ব্যান্ডটা ব্যবহার হয়। এছাড়া কম্পিউটারের ক্ষেত্রে প্রিন্টার বা কার্ড রিডারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা এই তোমার হচ্ছে ভয়েস ব্যান্ডটা ইউজ করে থাকি। আচ্ছা, এরপর আসো দেখো ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ডটা আমরা বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থাটা বা ইউজ করে থাকি এটা হচ্ছে তোমার ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে তোমার হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড হয়ে থাকে। তার মানে হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে শুরু হয়, এরপরে তোমার অনেক আছে। আচ্ছা, তোমার কি বলা আছে, সাইবার লাইন, ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ স্যাটেলাইট, তারপরে ফাইবার অপটিক কেবল ইত্যাদিতে ব্যবহৃত হয় এই তোমার হচ্ছে ব্রডব্যান্ডটা। ঠিক আছে, আমরা বর্তমানে যে তোমার ইন্টারনেট সংযোগ ব্যবস্থাটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত এটা ব্রডব্যান্ড।
ঠিক আছে। আমরা তারপরে ইন্টারনেটের যে স্পিডের যে প্রকারভেদগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। দেখো যে টেলিগ্রাফ ছিল সেটা হচ্ছে 45 থেকে 300। এটা তোমার ডেটা ট্রান্সমিশনটা অত বেশি দরকার ছিল না, খুব স্বল্প মানের, এর জন্য এটা আমরা ন্যারো ব্যান্ড ইউজ করতাম। এরপরে তোমার টেলিফোন লাইনে দেখো আমরা এই ডেটা ট্রান্সমিশন স্পিডটা আমরা হচ্ছে ভয়েস ব্যান্ড, তার মানে হচ্ছে এই ন্যারো ব্যান্ডের থেকে বেশি স্পিডে ডেটা সেন্ড করার প্রয়োজন হতো। এরপরে হচ্ছে বর্তমানে দেখো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা এই ব্রডব্যান্ডটা ইউজ করে থাকি। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা তোমরা চিত্র দেখে বুঝতে পারছো। এরপরে আসো আমরা আছে সিরিয়াল এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশন এর মধ্যে পার্থক্য। তার মানে সিরিয়াল এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা কি সেটা আমরা একটু জেনে নিই। সিরিয়াল অর্থ হচ্ছে তোমার হচ্ছে ডেটাটা একটা বিট যদি পর্যায়ক্রমে তোমার ডেটাগুলো আদান প্রদান করে, সেক্ষেত্রে আমরা এই সিরিয়াল সেই ট্রান্সমিশন সিস্টেমটাকে আমরা সাধারণত সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে থাকি। আর যখন বিটগুলো একের অধিক লাইনের মাধ্যমে প্রেরিত হবে সেটা হবে তোমার হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ঠিক আছে। আর এটা সাধারণত প্রতি ব্লকে একটি করে বিট ট্রান্সফার হয়। এটা হচ্ছে একটা পরেরটা তোমার দেখো প্যারালালে একটা ব্লক যাবে। ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন স্পিড সিরিয়ালে কম, প্যারালালে একটু বেশি। দীর্ঘ দূরত্বে ডেটা প্রদানের ক্ষেত্রে আমরা সিরিয়ালটা ব্যবহার করে থাকি। স্বল্প দূরত্বে ডেটাটা আদান প্রদানের ক্ষেত্রে আমরা সাধারণত প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। কম্পিউটার থেকে কম্পিউটারে, এক কম্পিউটার থেকে আমরা অন্য কম্পিউটারে যখন তথ্যটা আদান প্রদান করব তখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে পড়ে থাকবো। আর প্যারালালটা তোমার কি হবে দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে। ঠিক আছে। কম্পিউটার থেকে প্রিন্টারে আমরা যখন ডেটা পাঠাবো তখন হচ্ছে সাধারণত প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা ইউজ করে থাকি। আসলে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে একটু ধারণা নিব। ডেটা ট্রান্সমিশন মেথড, তারপরে ডেটা ট্রান্সমিশন তোমার হচ্ছে যে পদ্ধতি আর কি, পদ্ধতিতে ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হবে সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন বলতে ডেটা পরিবহন বা ডেটার স্থানান্তরকে বোঝায়। ডেটা কমিউনিকেশন সিস্টেমে বিভিন্ন ডিভাইসের সাথে লিঙ্ক স্থাপনের জন্য ব্যবহৃত পদ্ধতি এবং ডেটা ট্রান্সমিশনের জন্য সময়ের সাথে বিট সিনক্রোনাইজেশনকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ঠিক আছে। আমরা অন্যভাবে কি বলতে পারি, দেখো ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তার মানে হচ্ছে প্রেরক এবং প্রাপক এই দুটা ডিভাইসের মধ্যে তোমার তথ্য আদান প্রদান করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে তথ্য আদান প্রদান করতে হবে। এটাই হবে তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মেথডটা আমরা একটু দেখে নিই। দেখো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, প্যারালাল এবং সিরিয়াল। সিরিয়ালটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এই তিন ভাগে আমরা ভাগ করে থাকি। আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখো তারের সংযোগ সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সমিশনকে আমরা একটু আগে চিত্রের মাধ্যমে যেটা দেখলাম তোমার হচ্ছে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, আর একটা অনুক্রমিক বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল বা সমান্তরালটা কি দেখো, সাধারণ সমান্তরাল ডেটা ট্রান্সমিশনে একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক ডেটা বিট প্রেরণ করা হয়। তার মানে হচ্ছে আমরা যখন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তোমার যখন একের অধিক তোমার হচ্ছে চ্যানেল ইউজ করা হবে তখন সেটা হবে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, প্রতি চ্যানেলের একই সময়ে একটি বিট বহন করে থাকে। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেলে একটা বিট একটা নির্দিষ্ট সময়ে তোমার হচ্ছে প্রেরিত হতে পারবে। অর্থাৎ প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা স্থানান্তর করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। আচ্ছা, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো এই চিত্রের মাধ্যমে তোমার কি বলা আছে, দেখুন সেন্টার থেকে তোমার হচ্ছে যখন রিসিভারের দিকে ডেটা পাঠানো হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে ডেটা বিটের জন্য আলাদা আলাদা এক একটা চ্যানেল আছে। তার মানে এই ধরনের তোমার ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটাকে আমরা সাধারণত বলবো তোমার হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। এর কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা এগুলো একটু জেনে নিই। দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশন এই পদ্ধতি দ্রুত গতি সম্পূর্ণ। তার মানে হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশনটার গতি একটু বেশি পাওয়া যাবে, একসাথে অনেক বিট চলাচল করতে পারে। তার মানে দেখো যেহেতু একাধিক লাইন ইউজ করা হবে বা চ্যানেল ইউজ করা হয় সেই জন্য একাধিক বিট এই জায়গা থেকে আমরা পাঠাতে পারবো। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এর দক্ষতা অনেক বেশি। তার মানে হচ্ছে তোমার সিরিয়ালের থেকে এর দক্ষতাটা বেশি হবে। এর কিছু অসুবিধা আছে, একটু দেখে নাও। দূরত্ব বেশি হলে এটি ব্যবহার করা সম্ভব নয়। তার মানে হচ্ছে যখন দূরত্বটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো পাঠাতে পারবো না। প্রতি বিটের জন্য পৃথক পৃথক তার ব্যবহার করায় এটি অত্যন্ত ব্যয়বহুল। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কেবল ব্যবহার করার জন্য প্রত্যেকটা বিটের জন্য এই জন্য এই জায়গায় কিছুটা ব্যয় বেশি হবে। আশা করবো এটা বুঝতে পারছো। এরপর আছে
অনুক্রমিক বা সিরিয়াল এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখো সেন্ডার থেকে যখন রিসিভারের ডেটাগুলো পাঠানো হচ্ছে তখন একটা চ্যানেল বা একটা লাইনের মধ্যে দিয়ে ডেটাগুলো পাঠানো হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের অনুক্রমিক ডেটা ট্রান্সমিশনটা কি হবে, যখন প্রাপক থেকে প্রেরকের দিকে ডেটা পাঠানোর জন্য একটি মাত্র চ্যানেল ব্যবহার করা হবে তখন সেটাকে অনুক্রমিক বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলা হবে। চিত্র থেকে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা একটু দেখে নিই। এটি কি বলা আছে, এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের জন্য মাত্র একটি লাইন ব্যবহার বা পাথ প্রয়োজন হয়, কম খরচে অনেক দূর পর্যন্ত ডেটা পাঠানো যায়। তার মানে এই পদ্ধতিতে ডেটা পাঠানোর খরচটা কিছুটা কম হবে। এর কিছু অসুবিধা আছে, দেখো এটি ধীর গতি সম্পন্ন, তার মানে হচ্ছে সিরিয়ালের থেকে প্যারালালের থেকে এটার গতি কিছুটা কম। একই সময়ে একটি মাত্র বিট স্থানান্তরিত, তার মানে একই সময় আমরা একটা বিট স্থানান্তর করতে পারি, কারণ হচ্ছে এই জায়গায় চ্যানেল আছে একটা। ঠিক আছে, এইগুলো সুবিধা অসুবিধা ছিল, তোমরা আশা করবো এটা বুঝতে পারছো। আচ্ছা, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন দেখো তোমার হচ্ছে বিট সিনক্রোনাইজেশন ও সময়ের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা আছে। একটা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, তারপর হচ্ছে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, এই তিন পদ্ধতিতে আমরা ডেটা পাঠাতে পারবো। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আমরা এগুলো সম্পর্কে একটু জেনে নিই, একটু খেয়াল করবো। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা এটা একটু খেয়াল রাখবে, এটা সাধারণত আমরা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়। আর একটা ক্যারেক্টারে সাধারণত 8 বিট ডেটা থাকবে, আর একটা স্টার্ট এবং একটা স্টপ বিট, টোটাল 10টা বিট মিলে একটা ক্যারেক্টার তৈরি হবে। সেই ক্যারেক্টার তোমার হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের দিকে তথ্যগুলো আদান প্রদান করবে। একটু দেখো, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রাপক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। কিবোর্ড থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় হচ্ছে তোমার সেন্টার থেকে দেখো একটা তোমার হচ্ছে একটা ক্যারেক্টার তৈরি হয়েছে। এই ক্যারেক্টার একটা নির্দিষ্ট সময় পর পর একটা ক্যারেক্টার তোমার সেন্টার থেকে রিসিভারের দিকে পাঠানো হবে। আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। এর কিছু তোমার হচ্ছে সুবিধা আছে, একটু খেয়াল করবে। কি বলা আছে, যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। তার মানে স্যার নির্দিষ্ট কোনো সময় করে দেওয়া নাই, যে কোনো সময় পাঠাতে পারবে সেন্ডার এবং যে কোনো সময় রিসিভার সেটা রিসিভ করতে পারবে। আর এটার ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে না। ঠিক আছে, এর কিছু অসুবিধা আছে, দেখো ডেটা ট্রান্সমিশনের গতি কম, তার মানে হচ্ছে তোমার তো অন্যগুলোর থেকে এর গতিটা কিছুটা কম হবে। ডেটা ট্রান্সমিশনে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এর দক্ষতা কিছুটা কম। ঠিক আছে, এগুলো ছিল তো এর অসুবিধা। এই অসুবিধাগুলো একটু সবাই ভালো করে দেখবে। এরপর আমরা আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা তোমার দেখো আগেরটা ছিল তোমার হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা হবে তোমার হচ্ছে ব্লক বাই ব্লক। একটু খেয়াল রাখবে, ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন যখন হবে সেটা আমরা মনে রাখবো যে তোমার সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশন প্রথমে ডেটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রত্যেকবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলা হবে। তার মানে এই জায়গায় তোমার হচ্ছে প্রাইমারি ডিভাইসের প্রয়োজন, স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে এবং প্রত্যেকটা তোমার হচ্ছে ব্লকে এই জায়গায় ডেটাগুলোকে ব্লকে ভাগ করবে, তারপরে প্রতিবার একটা করে ব্লক তৈরি করবে, সেন্ড করবে। আর সাধারণত 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে একটি ব্লক তৈরি হবে। সেই ব্লকগুলো আবার এই ব্লকে চেঞ্জ হতে পারে, 128, 256, 512 বা 1024 এটাও হতে পারে। ঠিক আছে, তো এরকমই তোমার হচ্ছে প্রত্যেকটা ব্লক আকারে ডেটাগুলো তৈরি করে তারপরে ব্লকগুলো সেন্ড করবে। আচ্ছা, এর কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো একটু দেখে নাও। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় বেশি, তার মানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি থেকে এর দক্ষতাটা বেশি। আচ্ছা, ট্রান্সমিশন গতি অনেক বেশি, তার মানে হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাসের তুলনায় সিনক্রোনাসে যখন ডেটাগুলো পাঠানো হবে তার গতি কিছুটা বেশি হবে। প্রতি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটের প্রয়োজন হয় না। তার মানে হচ্ছে তোমার যে তোমার হচ্ছে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে তোমার স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন ছিল, কিন্তু এটার ক্ষেত্রে সেটা লাগবে না। অধিক ডেটা স্থানান্তর করার ক্ষেত্রে এই তোমার হচ্ছে পদ্ধতিটি উপযুক্ত। তার মানে হচ্ছে যখন যে জায়গায় তোমার ডেটাটার পরিমাণ অনেক বেশি, সেই সমস্ত জায়গায় আমরা সাধারণত তোমার হচ্ছে এই সিনক্রোনাস পদ্ধতিটা অ্যাপ্লাই করে থাকি। এর কিছু অসুবিধা হচ্ছে, দেখো প্রেরক স্টেশন একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। তার মানে এই জায়গায় তোমাকে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাগুলো আগে স্টোর করতে হবে, দেন সেইগুলো তোমাকে সেন্ড করতে হবে। আচ্ছা, তুলনামূলকভাবে ব্যয়বহুল, তার মানে এই জায়গা তোমার হচ্ছে অ্যাসিনক্রোনাসের তুলনায় ডেটা ট্রান্সমিশনের জন্য একটু বেশি ব্যয় করতে হবে।
প্রেরক এবং প্রাপকের মধ্যে সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। তার মানে এই জায়গায় প্রেরক এবং প্রাপকের মধ্যে তোমাকে বিটগুলো সিনক্রোনাইজ করে নিয়ে দেন তাকে তোমাকে সেন্ড করতে হবে। এগুলো ছিল তোমার হচ্ছে সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার দেখো আইসোক্রোনাস, একটু সবাই খেয়াল করবে আইসোক্রোনাস কি ছিল দেখো। তোমার অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটা যেমন তোমার হচ্ছে ডেটা, অ্যাসিনক্রোনাসে ছিল তোমার ডেটা ট্রান্সমিশন স্পিডটা তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেন্ড করে, এটা স্পিডটা কিছুটা কম ছিল। আর তারপরেটা হচ্ছে ব্লক, তার মানে আমরা জানি একটা ব্লকে তোমার 80 থেকে 132টা ক্যারেক্টার মিলে একটা ব্লক তৈরি হতো, ওই জায়গায় ডেটা ট্রান্সমিশন স্পিডটা বেশি, তার তুলনায় এটা আরও বেশি। দেখো এটি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, তার মানে হচ্ছে দুইটার সমন্বিত রূপ, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রেরক হতে প্রাপকে সিনক্রোনাস পদ্ধতিতে স্টার্ট এবং স্টপ বিটের মাঝে ব্লক আকারে ডেটা স্থানান্তরিত হয়, তবে দুটি ব্লকের মাঝে সময়ের পার্থক্য শূন্য থাকে, একক করার চেষ্টা হয়ে থাকে। তার মানে সেই জায়গায় তোমার ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তোমার সে প্রত্যেকটা ব্লকের মধ্যে তোমার সে সময়ের ব্যবধান শূন্য থাকবে, পার সেকেন্ডে সমস্ত ডেটাগুলো চলে যাবে। আচ্ছা, একটু খেয়াল করবে যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করে যখন প্রয়োজন তখন সেটা ডেটা ট্রান্সমিট করা যায়। ঠিক আছে, তার মানে জায়গায় তোমার কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে না। এর কিছু সুবিধা আছে দেখো, ট্রান্সমিশন স্পিড অনেক বেশি, প্রেরক স্টেশন প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আর কিছু অসুবিধা আছে দেখো, ডেটা সময় যথাযথভাবে প্রাপক পেয়েছে কি না তা চেক করা যায় না এবং ভুল সংশোধন করার ব্যবস্থা নাই। ঠিক আছে, তুলনামূলকভাবে ব্যয়বহুল, এটা কিছুটা ব্যয়বহুল হবে। আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। আমরা কিছু যা পড়লাম তার আলোকে কিছু এমসিকিউ কোশ্চেন আমরা একটু দেখে নিই। একটু খেয়াল করবে ব্যান্ডউইথ কি, এটা আমরা অবশ্যই জানি, আমরা যা পড়ছি তার মধ্যে আছে ব্যান্ডউইথ হচ্ছে তোমার কি বলা হবে একটু খেয়াল করো, ডেটা প্রবাহের হারকে আমরা জানি ব্যান্ডউইথ এটা বলা হয়। তারপর হচ্ছে ব্যান্ডউইথ, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত, ব্রডব্যান্ড এটা আমরা একটু আগে দেখে আসলাম, যেটা আছে 1 মেগাবিট পার সেকেন্ডের অধিক। ঠিক আছে, বিপিএস এর পূর্ণরূপ আমরা জানি বিট পার সেকেন্ড। ডেটা কমিউনিকেশন কি, এটা আমরা অবশ্যই জানি দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। আচ্ছা, বিপিএস এর পূর্ণরূপ এটা আমরা একটু আগে দেখে এলাম বিট পার সেকেন্ড, অবশ্যই এটা জানবো। আচ্ছা, এরপরে দেখো কিছু তোমার হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন আমরা দেখি জায়গা থেকে কী করতে পারে। ডেটা কমিউনিকেশন কি, তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, চ্যানেল কি, এগুলো আমরা দেখে আসছি। ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি, এটা আমরা পারবো। ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড, এটা সম্পর্কে আমরা পড়ছি। কিছু জ্ঞানমূলক কোশ্চেন এই জায়গা থেকে দেওয়া যায়, একটু খেয়াল করবে। ব্যান্ডউইথ এত 58 kbps বলতে কি বুঝো, এটা অবশ্যই তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপর হচ্ছে 9600 বিট পার সেকেন্ড ব্যাখ্যা করে, এটাও ব্যাখ্যা করতে পারবে। তারপর এটাও পারা যাবে। মোবাইল ফোনের ব্যান্ডউইথ ব্যাখ্যা করতে পারবে। টেলিগ্রাফ ব্যান্ডউইথও ব্যাখ্যা করা সম্ভব হবে আশা করব। এরপর আমরা একটা সৃজনশীল, এটা বাসার কাজ থাকবে, তোমরা সবাই একটু লক্ষ্য করবে। এই উদ্দীপক থেকে আমরা দেখো একটা কোশ্চিন সেট আপ করছি, এই কোশ্চিনটা সবাই পড়তে। উদ্দীপকটা কী বলা আছে, মোবারক সাহেব মেট্রোপলিটন এরিয়া বিভিন্ন অফিসে কেবলের মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেন এবং তিনি তার হেড অফিস থেকে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে করে তার ডেটা স্থানান্তর খুব ধীর গতিতে হয়ে থাকে, যার ডেটা ট্রান্সমিশন স্পিড 300 বিট পার সেকেন্ড। কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশে সকল রেল স্টেশনের পরিবেশ বান্ধব বিশেষ তার মধ্য দিয়ে অতি দ্রুত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোবারক সাহেব তার নেটওয়ার্ক কেবল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা ভাবনা করলেন। তারপর উদ্দীপক থেকে আমরা যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে আশা করব তোমরা সেগুলো আনসার করতে পারবে। আর আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।